রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। ইরানে হামলার জন্য মরিয়া ইসরায়েল, পূর্ব ঘোষণা ছাড়া নেতানিয়াহু ছুটে গেলেন ওয়াশিংটন। ট্রাম্প এবার দাবি করলেন ভারত পাকিস্তান যুদ্ধে 10টি বিমান ভূপাতিত হয়েছে। বিডি ভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। যুক্তরাষ্ট্রকে দিয়ে ইসরায়েলে হামলার জন্য মরিয়া হয়ে উঠেছে ইসরায়েল। সে লক্ষ্যে বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পূর্ব ঘোষণা ছাড়াই আকস্মিক ছুটে যান যুক্তরাষ্ট্রে। হোয়াইট হাউসে একান্ত বৈঠক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে, কিন্তু নেতানিয়াহুর প্রস্তাবে এখনই হামলা চালাতে রাজি হননি ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তাকে বলেছেন ওমানে চলমান আলোচনা শেষ হওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করতে চান। বৈঠক শেষে ট্রাম্প তার ব্যক্তিগত সামাজিক মাধ্যমে জানান এই তথ্য। আল জাজিরার খবরে বলা হয়েছে, আরবরা যখন চাইছে মধ্যপ্রাচ্যে আর কোনো যুদ্ধ না হোক, ইসরায়েল তখন মরিয়া হয়ে চেষ্টা করছে ইরানের উপর নতুন করে যুক্তরাষ্ট্রকে দিয়ে হামলা চালাতে। বুধবার নেতানিয়াহু এ লক্ষ্যে এক গুচ্ছ প্রস্তাব হাজির করেন ট্রাম্পের সামনে। নেতানিয়াহুর দাবি, ওমানে ইরানের সাথে চলমান আলোচনা ভেঙে দিয়ে যুক্তরাষ্ট্র বের হয়ে আসুক, কারণ তার দাবি ইরানের সাথে কোনো চুক্তি করে লাভ হবে না, ইরানকে বিশ্বাস করা যায় না। নেতানিয়াহুর প্রথম দাবি ইরানের সাথে কোনো চুক্তি নয়, বরং এখনই হামলা করে তাকে পুরোপুরি ধ্বংস করে দিতে হবে, কারণ ইরান ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি। তাই যে কোনোভাবেই হোক ইরানকে ধ্বংস করতেই হবে। নেতানিয়াহুর দ্বিতীয় দাবি হলো, ইরানকে যদি পুরোপুরি ধ্বংস করতে যুক্তরাষ্ট্র রাজি না হয়, তাহলে যে কোনো মূল্যে তাদের পারমাণবিক কার্যক্রম ধ্বংস করতে হবে। একই সাথে ইরানের কাছে এমন কোনো মিসাইল থাকতে পারবে না যাতে তারা ইসরায়েলে হামলা চালাতে পারে। আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, নেতানিয়াহু যদি যুক্তরাষ্ট্রকে দিয়ে হামলা করে ইরানকে ধ্বংস করতে পারে বা দেশটির সরকার উৎখাত করতে পারে, তাহলে তিনি হবেন ইসরায়েলে রাজাদের রাজা। আগামী নির্বাচনের মাধ্যমে তার আরেক দফা বিজয় নিশ্চিত হয়ে যাবে। 2025 সালের জানুয়ারি মাসে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর ডোনাল্ড ট্রাম্প এ পর্যন্ত নেতানিয়াহুর সাথে 7 বার সরাসরি বৈঠক করেছেন। এর মধ্যে 6 বার হোয়াইট হাউসে এবং 1 বার ইসরায়েলে। বুধবার নেতানিয়াহুর সাথে বৈঠক শেষে ইরানের প্রতি নতুন করে হুমকি দিয়েছেন ট্রাম্প। ট্রাম্প বলেছেন, গত জুন মাসে ইরানে হামলার আগেও তাদের সাথে আমাদের আলোচনা ভেঙে গিয়েছিল। তারপর আমরা তাদের উপর হামলা চালিয়েছি, কিন্তু তাতে যদি তাদের শিক্ষা না হয় এবং এবারও যদি আলোচনা ভেঙে যায়, তাহলে তাদের উপযুক্ত শিক্ষা দেওয়া হবে। এদিকে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র আর্মি মধ্যপ্রাচ্যে আরেকটি বিমানবাহী রণতরীর নেতৃত্বে দ্বিতীয় ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পাঠানোর জন্য প্রস্তুত হয়ে আছে। দ্বিতীয় এই বিমানবাহী রণতরী USS জর্জ ডব্লিউ বুশ বর্তমানে ভার্জিনিয়া উপকূলে অবস্থান করছে। মধ্যপ্রাচ্যে বর্তমানে যুক্তরাষ্ট্রের আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ অবস্থান করছে। এর লক্ষ্য ইরানের ওপর চাপ সৃষ্টি করা, যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করার জন্য। দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠানো হতে পারে ইরানের উপর হামলার লক্ষ্যে। ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, তবে ডোনাল্ড ট্রাম্প এখনও দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠানোর অনুমোদন দেননি, কিন্তু যে কোনো সময় দিতে পারেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত পাকিস্তান যুদ্ধে 10টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। মঙ্গলবার ফক্স বিজনেসকে দেয়া সাক্ষাৎকারে নতুন এ দাবি করেন তিনি। ট্রাম্প এর আগে সর্বশেষবার দাবি করেছেন 8টি বিমান ভূপাতিত হয়েছে। সর্বশেষ মঙ্গলবার ট্রাম্পের এ দাবি নিয়ে ভারতের নতুন করে শুরু হয়েছে বিতর্ক। ট্রাম্প বলেন, আমি 8টি যুদ্ধ বন্ধ করেছি, এর মধ্যে 6টি যুদ্ধ বন্ধ করেছি ট্যাক্স আরোপের হুমকি দিয়ে। ভারত পাকিস্তান যুদ্ধ আমি বন্ধ করেছি শুল্ক আরোপের হুমকি দিয়ে। ট্রাম্প বলেন, আমি এ যুদ্ধ বন্ধ না করলে পারমাণবিক যুদ্ধ হতে পারত, তাতে মারা যেত লাখ লাখ মানুষ। ভারতের মোদী সরকার বারবার দাবি করে আসছে তারা ট্রাম্পের চাপে যুদ্ধ বন্ধ করেনি। ট্রাম্প বারবার দাবি করছেন তিনি এই যুদ্ধ বন্ধ করেছেন। এ নিয়ে ভারত যুক্তরাষ্ট্র তীব্র দ্বন্দ্ব চলে মে মাসে ভারত পাকিস্তান যুদ্ধের পর থেকে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মাস্কাটে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনা কোনো চুক্তির জন্ম দেয়নি, বরং এটি সময় কিনে নিয়েছে। এমন একটি সময় যা হয়তো ভবিষ্যৎ সমঝোতার ভিত্তি তৈরি করবে, আবার হয়তো কেবল সংঘাতের আগের বিরতি হিসেবে থেকে যাবে। কূটনীতি আবার চালু হয়েছে, কিন্তু গভীর অবিশ্বাস, সামরিক চাপ এবং পারস্পরিক কৌশলগত হিসাব নিকাশ এই প্রশ্নটিকে আরও তীব্র করেছে যে বাস্তবে কতটা সময় হাতে আছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। ফেব্রুয়ারি 6 তারিখে মাস্কাটে কয়েক ঘণ্টার আলোচনা শেষে প্রকাশ্যে কোনো পক্ষই তাদের প্রাথমিক অবস্থান থেকে সরে এসেছে এমন কোনো ইঙ্গিত দেয়নি। ইরান স্পষ্টভাবে জানায়, আলোচনা কেবল পারমাণবিক ইস্যুতেই সীমাবদ্ধ থাকতে হবে। যুক্তরাষ্ট্র যেখানে যায় আরও বিস্তৃত একটি কাঠামোর প্রত্যাশায়
সেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি, আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর সাথে ইরানের সম্পর্ক এবং ওয়াশিংটনের দীর্ঘদিনের অভিযোগ, মানবাধিকার পরিস্থিতি এসব বিষয়ও অন্তর্ভুক্ত থাকবে। শেষ পর্যন্ত কেউই নিজের অবস্থান পুরোপুরি চাপিয়ে দিতে পারেনি, তবে উভয় পক্ষই আবার আলোচনায় বসতে সম্মত হয়েছে। উপর থেকে দেখলে এটিকে গুরুত্বহীন একটি বৈঠক বলে মনে হতে পারে, বাস্তবে তা নয়। মাস্কাটের এই আলোচনা ছিল 2025 সালে জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর প্রথম উচ্চ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগ। ওই হামলায় ইরানের দাবি অনুযায়ী 1000-এর বেশি মানুষ নিহত হন এবং 3টি পারমাণবিক স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়। সেই ঘটনার পর আবার একই প্রাসাদের কক্ষে, যেটি মাস্কাট বিমানবন্দরের কাছে অবস্থিত এবং যেখানে 2025 সালের আগের আলোচনাগুলো হয়েছিল, দুই দেশের প্রতিনিধিরা সেখানে বসেছে এবং আবার বসার ব্যাপারে একমত হয়েছে। এটা নিজেই একটি তাৎপর্যপূর্ণ বার্তা। তবে আলোচনার ধারাবাহিকতা মানেই অগ্রগতি নয়। মাস্কাটে যা ঘটেছে এবং একটি বাস্তব চুক্তির জন্য যা প্রয়োজন, এই দুইয়ের মধ্যকার ব্যবধান এখনও বিশাল। এই আলোচনার সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল কি বলা হয়েছে তার চেয়েও বেশি কারা ঘরে উপস্থিত ছিলেন। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। প্রথমবারের মতো আলোচনায় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার পূর্ণ সামরিক পোশাকে। তার উপস্থিতি কোনো আনুষ্ঠানিকতা ছিল না, এটি ছিল একটি স্পষ্ট সংকেত। আলোচনা চলাকালীন আরব সাগরে অবস্থান করছিল ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী বহর। এর কয়েকদিন আগে ওই বহরের কাছে আসা একটি ইরানি ড্রোন ভূপাতিত করে মার্কিন বাহিনী। একজন ইরানি কূটনীতিক সূত্র রয়টার্সকে জানান, কুপারের উপস্থিতি আলোচনাকে ঝুঁকির মধ্যে ফেলেছে। আল আরাবি টিভিকে দেয়া একটি সূত্রে জানায়, হুমকির পরিবেশে হওয়া আলোচনা কৌশলগত লাভের চেয়ে ক্ষতি বেশি ডেকে আনতে পারে। তেহরানের কাছে বার্তাটি ছিল একেবারে স্পষ্ট। এটি এমন একটি কূটনীতি যা শক্তির ছায়ায় পরিচালিত হচ্ছে, শক্তির বিকল্প হিসেবে নয়। ওয়াশিংটন এটিকে দেখে ভিন্নভাবে। প্রেসিডেন্ট ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, আলোচনা ছিল খুব ভালো এবং ইরান একটি চুক্তি খুব খারাপভাবে চায়। তিনি যোগ করেন, ওরা জানে চুক্তি না হলে পরিণতি কি। চুক্তি না হলে পরিণতি হবে ভয়াবহ। এটি এমন এক কূটনীতি যা কার্যত আলটিমেটামের ভাষায় কথা বলছে। এতে হয়তো তাড়াহুড়ো তৈরি হয়, কিন্তু আস্থা তৈরি হয় না। আর এই প্রক্রিয়ায় সবচেয়ে বেশি প্রয়োজন যে জিনিসটি, সেটি হলো আস্থা। এই অবিশ্বাস কোনো সাময়িক সমস্যা নয়, এটি কাঠামোগত। 2015 সালের যৌথ ব্যাপক কর্মপরিকল্পনা বা জেসিপিওএ থেকে যুক্তরাষ্ট্র 2018 সালে একতরফাভাবে বেরিয়ে যায়। যদিও আন্তর্জাতিক পরিদর্শন সংস্থাগুলো তখনও নিশ্চিত করেছিল যে ইরান তার অঙ্গীকার মেনে চলেছে। সেই সিদ্ধান্ত ইরানের কাছে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির স্থায়িত্ব নিয়ে গভীর সন্দেহ তৈরি করে। এরপর 2019 সাল থেকে ধাপে ধাপে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়িয়ে চুক্তি লঙ্ঘনের পথে হাঁটে তেহরান, যা আবার তাদের বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করে। এই পারস্পরিক অবিশ্বাস কেবল সৃজনশীল কূটনৈতিক কৌশল দিয়ে দূর করা সম্ভব নয়। এটি সেই বাস্তবতা যার ভেতর দিয়েই যে কোনো সমঝোতা তৈরি করতে হবে। যুক্তরাষ্ট্রের হাতে ইরানের ওপর ব্যাপক অর্থনৈতিক ও সামরিক চাপ প্রয়োগের ক্ষমতা আছে, কিন্তু ক্ষমতা থাকলেই আনুগত্য আসে না। কোনো চুক্তি টেকসই হতে হলে ইরানকে বিশ্বাস করতে হবে যে ছাড় দিলে তার বিনিময়ে স্বস্তি আসবে। নতুন দাবি নয়, সেই বিশ্বাস বহু আগেই ভেঙে গেছে। মাস্কাট আলোচনার সময়কালে ঘটনা প্রবাহ এই সমস্যাকে আরও স্পষ্ট করেছে। আলোচনা শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ঘোষণা দেয়, ইরানের তেল পরিবহনে জড়িত 14টি শ্যাডো ফ্লিট জাহাজের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পাশাপাশি 15টি প্রতিষ্ঠান ও 2 ব্যক্তির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্রেজারি ডিপার্টমেন্ট একে প্রশাসনের সর্বোচ্চ চাপ নীতির অংশ হিসেবে তুলে ধরে। এগুলো আগে থেকে পরিকল্পিত ছিল নাকি আলোচনার সঙ্গে তাল মিলিয়ে সময় নির্ধারণ করা হয়েছিল, তা যাই হোক না কেন, বার্তাটি পরিষ্কার। যুক্তরাষ্ট্র একদিকে আলোচনা করবে, অন্যদিকে চাপ বাড়াবে।
তেহরানের দৃষ্টিতে এটি সেই ভয়ই নিশ্চিত করে যেটি তারা দীর্ঘদিন ধরে প্রকাশ করে আসছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, যে অবিশ্বাস তৈরি হয়েছে সেটি আলোচনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তার বক্তব্যে স্পষ্ট, নিষেধাজ্ঞা শিথিলকরণ ছাড়া অগ্রগতি কল্পনা করা তাদের পক্ষে কঠিন। মাস্কাটে আসলে কি আলোচনা হয়েছে, এই প্রশ্নের উত্তর ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। খবর অনুযায়ী যুক্তরাষ্ট্রের শূন্য সমৃদ্ধকরণ দাবি ইরান প্রত্যাখ্যান করেছে, যা ছিল একটি সর্বোচ্চ দাবি। প্রথম বৈঠকে যেটি মেনে নেয়ার কোনো সম্ভাবনা ছিল না। পরবর্তীতে আলোচনা হয়েছে ইরানের বিদ্যমান ইউরেনিয়াম মজুতের ঘনত্ব কমানো বা ডাইলিউশন নিয়ে, যা তুলনামূলকভাবে বেশি প্রযুক্তিগত এবং সম্ভাবনাময় একটি পথ। একই সময় আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মিশর, তুরস্ক ও কাতারের কূটনীতিকরা আলাদাভাবে ইরানকে একটি কাঠামো প্রস্তাব দেন। ৩ বছরের জন্য সমৃদ্ধকরণ স্থগিত রাখা, উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দেশটির বাইরে পাঠানো এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথম ব্যবহার না করার অঙ্গীকার। রাশিয়া নাকি ওই ইউরেনিয়াম গ্রহণে আগ্রহ দেখিয়েছে, তবে তেহরান ইঙ্গিত দিয়েছে সমৃদ্ধকরণ স্থগিত ও ইউরেনিয়াম হস্তান্তর দুটি তাদের কাছে গ্রহণযোগ্য নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্ভবত ছিল সবচেয়ে কম দৃশ্যমান। এক্সিওসের প্রতিবেদনে বলা হয়, উইটকফ ও কুশনার সরাসরি আরাকচির সঙ্গে বৈঠক করেন, যা আগের কঠোর পরোক্ষ ফরম্যাট থেকে সরে আসার ইঙ্গিত। গত বছর ইরান জোর দিয়েছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে সব যোগাযোগ ওমানি মধ্যস্থতাকারীদের মাধ্যমেই হবে। সেই দেয়াল আংশিকভাবে ভাঙা মানে উভয় পক্ষই বুঝছে প্রযুক্তিগত দর কষাকষি শুরু হলে পরোক্ষতা আর যথেষ্ট নয়। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি দিনটির সবচেয়ে বাস্তবসম্মত মূল্যায়ন দেন। তিনি বলেন, এই আলোচনার লক্ষ্য ছিল কূটনৈতিক ও প্রযুক্তিগত আলোচনার পুনরারম্ভের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা, অর্থাৎ এটি শেষ নয়, শুরু মাত্র। ট্রাম্প বলেছেন, দ্বিতীয় দফার আলোচনা শিগগিরই হবে। অ্যাক্সিওসকে দেয়া উভয় পক্ষের বক্তব্য অনুযায়ী কয়েকদিনের মধ্যেই আবার বৈঠক হতে পারে। এই দ্রুততা নিজেই তাৎপর্যপূর্ণ। গত বছরের আলোচনাগুলোর মাঝে সপ্তাহের পর সপ্তাহ বিরতি ছিল, এখন গতি বাড়ছে। এদিকে ওয়াশিংটন মনে করছে কূটনৈতিক সুযোগের জানালা সংকুচিত হচ্ছে, আর তেহরান অন্তত সেই ধারণা পরীক্ষা করতে রাজি। এই সময়টাতে কয়েকটি বিষয় নির্ধারণ করবে, এই তাড়াহুড়ো কি বাস্তব অগ্রগতিতে রূপ নেয় নাকি শুধু গতি বাড়িয়েই শূন্যতা তৈরি করে। প্রথমত, আলোচনার পরিধি। কি নিয়ে আলোচনা হবে, এই মৌলিক প্রশ্ন এখনও মীমাংসিত নয়। প্রথম রাউন্ডে ইরান কিছুটা সুবিধা পেয়েছে। স্থান ওমান, আঞ্চলিক পর্যবেক্ষকরা বাদ এবং আরাকচির দাবি অনুযায়ী শুধু পারমাণবিক ইস্যু। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগেই বলেছিলেন, আলোচনায় সব বিষয় থাকতে হবে। দ্বিতীয় রাউন্ডেও যদি একই তর্ক দিয়ে শুরু হয়, তাহলে বোঝা যাবে ভিত্তিটাই এখনও নড়েবড়ে। দ্বিতীয়ত, ইরানের সমৃদ্ধকরণ অবস্থান। 2025 সালে জুনের যুদ্ধের আগে ইরান 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছিল, যা অস্ত্রমানের খুব কাছাকাছি। তেহরান বলছে হামলার পর সমৃদ্ধকরণ বন্ধ হয়েছে, তবে একই সঙ্গে তারা বোমা বিধ্বস্ত স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শন নতুন ব্যবস্থার উপর নির্ভরশীল বলে জানিয়েছে, যা উদ্বেগ বাড়িয়েছে। বিপরীতে, সমৃদ্ধকরণ পুনরায় শুরু বা বাড়ানোর কোনো খবর এলে কূটনীতির পথ কার্যত বন্ধ হয়ে যাবে। তৃতীয়ত, সামরিক পরিবেশ। আরব সাগরে মার্কিন নৌবহর কেবল প্রদর্শনের নয়, আব্রাহাম লিঙ্কনের কাছে ড্রোন ভূপাতিত হওয়া এবং হরমুজ প্রণালীতে মার্কিন পতাকাবাহী জাহাজ থামানোর ইরানি চেষ্টা দেখিয়েছে সংকেত কত দ্রুত ভুল বোঝাবুঝিতে রূপ নিতে পারে। বহর জোরদার করা হবে, একই থাকবে নাকি ধীরে ধীরে সরানো হবে, এই সিদ্ধান্তগুলোই ওয়াশিংটনের প্রকৃত মূল্যায়ন তুলে ধরবে। চতুর্থত, নিষেধাজ্ঞার ছন্দ। আলোচনার দিনেই শ্যাডো ফ্লিট নিষেধাজ্ঞা একটি নজির তৈরি করেছে। যদি প্রতিটি বৈঠকের মাঝখানে নতুন অর্থনৈতিক চাপ যোগ হয়, তেহরান ধরে নেবে এই কূটনীতি আসলে প্রদর্শন, প্রক্রিয়া নয়। পঞ্চমত, ব্যাক চ্যানেল কূটনীতি। আগামী কয়েক সপ্তাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো হয়তো প্রকাশ্য টেবিলে নয়, বরং পর্দার আড়ালেই হবে। ওমান, কাতার, মিশর ও তুরস্ক সংলাপ টিকিয়ে রাখতে কাজ করছে। এই যোগাযোগগুলো সক্রিয় থাকলে উত্তেজনা কমানোর সুযোগ থাকবে। নীরবতা মানে ঝুঁকি বাড়া।
সবচেয়ে সম্ভাব্য স্বল্পমেয়াদী ফলাফল হলো না চুক্তি না যুদ্ধ, বরং একটি নিয়ন্ত্রিত অচল অবস্থা। উভয় পক্ষ প্রকাশ্যে কঠোর অবস্থান বজায় রাখবে, কিন্তু এমন পদক্ষেপ এড়িয়ে চলবে যা ভবিষ্যৎ আলোচনা অসম্ভব করে তোলে। এটি সতর্কতার ওপর দাঁড়িয়ে থাকা একটি বিরতি, আস্থার উপর নয়। এই অঞ্চলের জন্য পার্থক্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপসাগরীয় দেশগুলো সংঘাতের মঞ্চ হতে চায় না। তাদের বক্তব্যে বারবার এসেছে উত্তেজনা হ্রাস ও সংযমের আহ্বান। তারা আয়োজন করতে পারে, উৎসাহ দিতে পারে, কিন্তু শর্ত চাপিয়ে দিতে পারে না। মাস্কাট আলোচনা ব্যর্থ হয়নি, সফল হয়নি। এটি প্রমাণ করেছে একটি চ্যানেল আছে, সেটি ব্যবহৃত হচ্ছে এবং সরাসরি যোগাযোগ সম্ভব। কিন্তু চ্যানেল মানেই পরিকল্পনা নয়, যুদ্ধ না হওয়া মানেই চুক্তি হওয়া নয়। মাস্কাট ও পরবর্তী পর্বের মাঝের সময়টা এমন এক জানালা যেখানে ভুল হিসাব খুব কাছেই ঘোরাফেরা করছে। ধরে নেওয়া হচ্ছে উভয় পক্ষই অপরের সংকেত ঠিকভাবে পড়তে পারছে। পরবর্তী আলোচনা কোনো চুক্তি আনবে না, কিন্তু এটি দেখাতে পারে দুই পক্ষ কি এই অচলাবস্থার নিচে একটি মজবুত মেঝে তৈরি করছে, নাকি শুধু সেই মুহূর্তটিকে পিছিয়ে দিচ্ছে যখন সেই মেঝে ভেঙে পড়বে। ছাত্র নেতৃত্বাধীন রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পর প্রথম জাতীয় নির্বাচনে ভোট দিচ্ছে বাংলাদেশ। 2024 সালে দীর্ঘ 15 বছরের শাসনের অবসান ঘটিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর এই নির্বাচনকে দেশের ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকেই দেশের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, ভোটার উপস্থিতি সন্তোষজনক এবং বাংলাদেশ গণতন্ত্রের ট্রেনে চড়েছে, যা শিগগিরই কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাবে। দক্ষিণ এশিয়ার এই দেশে নিবন্ধিত ভোটারের সংখ্যা প্রায় 12,70,00,000। নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের মধ্যে, যার সঙ্গে রয়েছে ছাত্র আন্দোলন থেকে গড়ে ওঠা ন্যাশনাল সিটিজেন্স পার্টি। প্রধানমন্ত্রীত্বের দৌড়ে এগিয়ে আছেন বিএনপির তারেক রহমান, যিনি দুর্নীতি বিরোধী প্রচারণাকে সামনে এনে জনমত করিয়েছেন। অন্যদিকে জামাতের আমির শফিকুর রহমান তার দলকে আধুনিক ও গ্রহণযোগ্য রাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। ভোট কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, মোতায়েন রয়েছে কয়েক লাখ নিরাপত্তা সদস্য। অনেকের মতে 2008 সালের পরেই প্রথম তুলনামূলকভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। ঢাকার গুলশানের ভোটার জয়নাব লুৎফুন্নাহার বলেন, ভোট দেয়া তার জন্য আবেগঘন ও ক্ষমতায়নের অভিজ্ঞতা। আমি চাই দেশ এগিয়ে যাক, সবাই যেন অধিকার ও স্বাধীনতা পায়, বলেন তিনি। শেখ হাসিনার আমলে অনুষ্ঠিত নির্বাচনগুলো বিরোধী দলের বর্জন ও কারচুপির অভিযোগে বিতর্কিত ছিল। 78 বছর বয়সী সাবেক এই নেতা বর্তমানে ভারতে অবস্থান করছেন। মানবতা বিরোধী অপরাধে তাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তার দল আওয়ামী লীগ এবারের নির্বাচনে অংশ নিতে পারছে না। নির্বাচনের পাশাপাশি একটি গণভোটও অনুষ্ঠিত হচ্ছে, যেখানে সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রস্তাব রাখা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস বলেন, এই নির্বাচন শুধু নিয়মিত ভোট নয়, এটি দেশের গণতন্ত্রের চরিত্র ও ভবিষ্যৎ নির্ধারণ করবে। বিশ্লেষকদের মতে, জনগণের আস্থা পুনর্গঠিত হলে অর্থনৈতিক চাপ, যুবক বেকারত্ব ও জলবায়ু সংকটের মতো গভীর চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন সরকার কার্যকর ভূমিকা রাখতে পারবে। 300 আসনের জাতীয় সংসদের জন্য 2,000-এর বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বৃহস্পতিবার বিকেল 4:30টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর হাতে গোনা শুরু হয়ে আজ শুক্রবার নাগাদ ফলাফল স্পষ্ট হতে পারে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি অভিযোগ করেছেন, তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা ভণ্ডুল করতে এবং মধ্যপ্রাচ্যের নতুন সংঘাত উস্কে দিতে ইসরায়েল পরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা চালাচ্ছে। কাতারের দোহা সফরকালে আল জাজিরা আরবিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ওয়াশিংটনের সঙ্গে আলোচনা যখন সংবেদনশীল পর্যায়ে পৌঁছেছে, ঠিক তখনই ইসরায়েল নানা অজুহাত তৈরি করে প্রক্রিয়াটি বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। লারিজানি স্পষ্ট করেন, ইরানের আলোচনা কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে, ইসরায়েলের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না। তবে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে এই প্রক্রিয়ায় নিজেকে জড়িয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। তিনি দাবি করেন, ইসরায়েলের লক্ষ্য শুধু ইরান নয়, বরং কাতার, সৌদি আরব ও তুরস্ককেও চাপে ফেলা। জুন মাসে ইসরায়েলের হামলায় তেহরান ওয়াশিংটন সংলাপ কার্যত ভেঙে যায় বলেও তিনি উল্লেখ করেন। এদিকে ওমানে সাম্প্রতিক পরোক্ষ বৈঠকে উভয় পক্ষ বার্তা বিনিময় করেছে এবং এখনও যুক্তরাষ্ট্রের কাছ থেকে নির্দিষ্ট প্রস্তাব পাওয়া যায়নি বলে জানান
লারিজানি। তিনি বলেন, উভয় পক্ষই বুঝতে পেরেছে যে আলোচনাই উত্তম পথ এবং ইরান পরমাণু অস্ত্র অর্জন করতে চায় না। এ বিষয়ে কিছু কমন গ্রাউন্ড রয়েছে, তবে ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যে নামিয়ে আনার প্রশ্ন আলোচনার বাইরে থাকবে বলে তিনি পুনর্ব্যক্ত করেন। তার ভাষায়, সমৃদ্ধকরণ প্রযুক্তিতে দক্ষ একটি দেশের পক্ষে তা শূন্যে নামানো অবাস্তব। যদিও বেসামরিক কাজে ব্যবহারের বিষয়টি যাচাইয়ের জন্য আন্তর্জাতিক পর্যবেক্ষণে ইরান উন্মুক্ত। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরান অঞ্চল জুড়ে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করবে। দোহা সফরে তিনি হামাস নেতাদের সঙ্গেও বৈঠক করেন। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস মনে করছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার মেয়ে কিম জু একে ভবিষ্যৎ উত্তরসূরি হিসেবে প্রস্তুত করছেন। বৃহস্পতিবার সিওলে আইন প্রণেতাদের সঙ্গে এক গোপন ব্রিফিংয়ে সংস্থাটি জানায়, কিশোরী জু এখন উত্তরাধিকার নির্ধারণের পর্যায়ে প্রবেশ করেছে। পরে দক্ষিণ কোরিয়ার রাজনীতিবিদ পার্ক সে-ওন ও লি সেওংগং গণমাধ্যমকে তথ্য জানান বলে ইয়ন হাব বার্তা সংস্থা রিপোর্ট করেছে। লি সাংবাদিকদের বলেন, সাম্প্রতিক সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান এবং কুমসুসান প্যালেস অফ দ্য সানে সফর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় আয়োজনে জু এর উপস্থিতি ক্রমেই জোরালোভাবে তুলে ধরা হচ্ছে। এমনকি কিছু নীতিগত বিষয়ে তার মতামত দেওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কুমসুসান প্যালেস উত্তর কোরিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান, যেখানে দেশটির প্রতিষ্ঠাতা কিম ইল সুং ও তার ছেলে কিম জং ইলের মরদেহ সংরক্ষিত আছে। বিশ্লেষকদের ধারণা, চলতি মাসে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কংগ্রেসে যদি জু অংশ নেন বা কোনো আনুষ্ঠানিক পদবি পান, তাহলে তাকে উত্তরসূরি করার জল্পনা আরও জোরালো হবে। জু এর বয়স আনুষ্ঠানিকভাবে জানা না গেলেও ধারণা করা হয় তিনি এখনও কিশোরী। 2022 সালে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় প্রথমবারের মতো প্রকাশ্যে আসেন তিনি। এরপর থেকে বিভিন্ন সামরিক ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাবার সঙ্গে তাকে দেখা গেছে। জানুয়ারিতে বড় ক্যালিবারের একাধিক রকেট উৎক্ষেপণ ব্যবস্থার পরীক্ষায়ও তিনি উপস্থিত ছিলেন। এছাড়া গত সেপ্টেম্বরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির 80 বছর পূর্তি উপলক্ষে বেইজিংয়ে আয়োজিত সামরিক কুচকাওয়াজে অংশ নিতে বাবার সঙ্গে সাঁজোয়া ট্রেনে ভ্রমণ করেন তিনি। একই ব্রিফিংয়ে এনআইএস আরও জানায়, কিম জং উন বর্তমানে এমন একটি বড় সাবমেরিন নির্মাণের তদারকি করছেন যা প্রায় 10টি সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম হতে পারে এবং পারমাণবিক রিঅ্যাক্টর চালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইসলামী বিপ্লবের 47তম বার্ষিকী ও ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় দিবস উপলক্ষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এক শুভেচ্ছা বার্তায় তিনি ইরানি সরকার ও জনগণকে এই ঐতিহাসিক দিবসের জন্য অভিনন্দন জানান এবং দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন। আরাকচির টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত বার্তায় বলা হয়, ওয়াং ই তার বার্তায় ইরান চীন সম্পর্ক উন্নয়নে বেইজিংয়ের বিশেষ গুরুত্বারোপের কথা উল্লেখ করেন এবং দুই দেশের শীর্ষ নেতাদের অভিন্ন দৃষ্টিভঙ্গির ভিত্তিতে পারস্পরিক সহযোগিতা আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, ইরানের সঙ্গে সম্পর্ক জোরদারে চীন নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবে এবং দ্বিপক্ষীয় সহযোগিতাকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে আগ্রহী। বার্তায় আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক সমর্থন অব্যাহত রাখার কথাও গুরুত্ব পায়। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তার টেলিগ্রাম চ্যানেলে জানান, মালয়েশিয়া, বেলারুশ, কিউবা ও ক্রোয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরাও ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকী ও জাতীয় দিবস উপলক্ষে ইরানের সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়েছেন। বিভিন্ন দেশের পক্ষ থেকে প্রেরিত এসব শুভেচ্ছা বার্তা দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতার প্রতিফলন বলে তিনি উল্লেখ করেন। ইরানের বার্তা সংস্থা মেহরও জানিয়েছে, উল্লেখিত দেশগুলোর বাইরে আরও কয়েকটি দেশ বুধবার ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকী উপলক্ষে তেহরানকে শুভেচ্ছা জানিয়েছে। প্রতি বছর 11 ফেব্রুয়ারি ইসলামী বিপ্লবের বিজয় দিবস উদযাপন করে ইরান, যা দেশটির রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।